ডিয়ার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ইংলিশ বি। আজকের ক্লাসে আমরা কয়েকটি কনস্ট্রাকশন শিখব, যে কনস্ট্রাকশনগুলি খুবই প্রয়োজনীয়। এর মধ্যে একটি হচ্ছে টু দিয়ে। টু এটি একটি অ্যাডভার্ব যার নেগেটিভ সেন্সে ইউজ হয়। যেমন ধরো, কখন অত্যাধিক ও এবং খুব বেশি এইরকম অর্থগুলি, অত্যধিক বা খুব বা হচ্ছে ও, বাংলায় যখন ও থাকবে, যেমন আমার বাবাও বা আমিও বা সেও, এইসব অর্থে ও থাকবে, তখন আমরা টু এই অ্যাডভার্বটি ব্যবহার করি। এই অ্যাডভার্বটি কখন অত্যাধিক অর্থে বা খুব বেশি অর্থে নেগেটিভ সেন্সে ইউজ হয়। কেমন নেগেটিভ সেন্স? যেমন সেন্টেন্সে দেখো কি বলা রয়েছে এখানে, ইউ আর ড্রাইভিং ফাস্ট। তুমি দ্রুত গাড়ি চালাচ্ছ, ইউ আর ড্রাইভিং ফাস্ট। কিন্তু এই যে ফার্স্ট, এটা হচ্ছে হয়তো বা লিমিটেশনের মধ্যে আছে, কিন্তু তুমি যতটা চালাচ্ছ চলে। কিন্তু যখন তুমি এখানে টু শব্দটি অ্যাড করে দেবে, টু, তখন হয়ে যাবে খুব, খুব গতি হয়ে গেল। হ্যাঁ, তখন যে গতি তা হচ্ছে যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি, অর্থাৎ নেগেটিভ সেন্স। ইউ আর ড্রাইভিং টু ফাস্ট মিন্স এতটা চালানো উচিত নয়, আর একটু কম চালানো উচিত। তাহলে এই অর্থে, অত্যাধিক অর্থে আমরা টু ব্যবহার করতে পারি। যেমন আরেকটি সেন্টেন্স দেখে নাও। যেমন দেখো কি বলছে, হি ইজ টু স্মার্ট, মানে হচ্ছে খুব স্মার্ট, এতটা স্মার্ট যে যতটা প্রয়োজন তার থেকে বেশি। টু স্মার্ট নেগেটিভ সেন্স। তাহলে আমরা মনে রাখবো টু, এই যে অ্যাডভার্বটি রয়েছে, এটা যখন আমরা বেশি অর্থে ব্যবহার করব, এটা যতটা প্রয়োজন তার থেকে বেশি বোঝায়, এটি একটি অ্যাডভার্ব এবং নেগেটিভ সেন্সে ইউজ হয়। দেখো এই সেন্টেন্সটিতে একটু অন্যরকমভাবে ব্যবহার হয়েছে। ইউ হ্যাভ কাট টু শর্ট আ পিস। ইউ হ্যাভ কাট টু শর্ট আ পিস, যে তুমি টুকরোটি কেটেছো সেটি খুব ছোট হয়ে গেছে বা বেশি ছোট হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব? টু এর পর অ্যাডজেক্টিভ, তারপর এ অথবা এন ব্যবহার করব, তারপর হচ্ছে নাউন। ওকে, এখানে দেখো এই যে রুলস রয়েছে, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ অথবা এন ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই অথবা এন ব্যবহার করতে হবে। আর এখানে দেখো যেটা করা যাবে না, এ টু শর্ট পিস এরকম বলা যাবে না, এ টু শর্ট পিস বলা যাবে না। অর্থাৎ টু এর পর অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, তারপর এ অথবা এন ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যদি এই এ অথবা এনটাকে টু এর আগে ব্যবহার করি, তাহলে এই সেন্টেন্সটি ভুল হবে। আমরা বলতে পারবো না ইউ হ্যাভ কাট এ টু শর্ট পিস, বলা যাবে না। ওকে, তাহলে শর্ট এর আগে টু, তারপর হচ্ছে এ অথবা এন, তারপর নাউন। ওকে, বা অন্য শব্দ যা থাকবে বল। তাহলে কি হলো সেন্টেন্সটি? ইউ হ্যাভ কাট টু শর্ট আ পিস, তুমি একটি টুকরো কেটেছো খুব ছোট। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। দেখো, আই হ্যাভ বট টু চিপ অ্যান আমব্রেলা। আমি একটি ছাতা কিনেছি যেটি খুব কম দামি, খুব চিপে পেয়েছি। কনস্ট্রাকশন দেখো, টু চিপ, তারপর এই অথবা এন ব্যবহার হবে, আর্টিকেল, তারপর হচ্ছে অন্য শব্দ নাউন। ওকে, আই হ্যাভ বট টু চিপ অ্যান আমব্রেলা। তাহলে এখানে কনস্ট্রাকশনে মনে রাখতে হবে, টুকে আমরা অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করব এবং অ্যাডজেক্টিভের পর এ অথবা এন ব্যবহার করতে হবে। দেখো, দ্য স্পিচ ওয়েন্ট অন টু লং। যে বক্তব্য ছিল সেটা অনেক লম্বা ছিল, দীর্ঘায়িত ছিল। কেমন বলবো? যে যতটা প্রয়োজন তার থেকে বেশি সময় পর্যন্ত ছিল। তাহলে টু লং, আমরা শুধু লং ব্যবহার করলে মনে হতো যে লম্বা ছিল বা যেটুকুন বলেছে ঠিক আছে, কিন্তু টু লং ব্যবহার করতে এই সেন্টেন্সটি এমন হয়েছে যে বেশি লম্বা হয়ে গেছে। যখন কর্তা ছাড়া, এখানে দ্য স্পিচ সাবজেক্ট ছাড়া যে শব্দটি অন্য শব্দকে বিশেষিত করবে, তখন অ্যাডভার্ব বলে। যেমন এই শব্দটি, লম্বা শব্দটিকে আরও বেশি বোঝানোর জন্য ব্যবহার হয়েছে, তাহলে এটি একটি অ্যাডভার্ব। টু এই হিসাবে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়। ওকে, তাহলে এই সেন্টেন্সটিতে মনে রাখবে যে দ্য স্পিচ ওয়েন্ট অন টু লং। ওকে, তাহলে আমরা লংয়ের আগে বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে আমরা এই টুকে ব্যবহার করব। এই টু শব্দটির পরে আরও কিছু শব্দ ব্যবহার করা যায়, যেমন দেখে নাও কি কি শব্দ। টু, হ্যাঁ, তারপর আমরা লং ব্যবহার করতে পারি, ফর ব্যবহার করতে পারি টু এর পর। কী অর্থে? ডিস্টেন্স বা টাইম বোঝাচ্ছে। যেমন এখানে টাইম বুঝিয়েছে, স্পিচের টাইমটি কী ছিল? অনেক বেশি সময় পর্যন্ত ছিল। তাহলে এখানে তারপর ম্যানি ব্যবহার করতে পারি, মাছ ব্যবহার করতে পারি কোয়ান্টিটি বোঝাতে, পরিমাণের বেশি বোঝাতে আমরা ম্যানি এবং মাছকে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এগুলি কিসের পরে হবে? টু এর পরে। যেমন আমরা সেন্টেন্স যদি বলি যে ডোন্ট গিভ মি টু মাচ, আমাকে বেশি দেবে না, ডোন্ট গিভ মি টু মাচ। কিছু খাবার দিচ্ছে, তাহলে আমি বলতে পারি যে ডোন্ট গিভ মি টু মাচ।
টু দিয়ে আরেকটি কনস্ট্রাকশন দেখো খুব সুন্দর, সেটা হচ্ছে টু প্লাস টু। এক্সাম্পলটি দেখে নাও, বুঝতে পারবে। হি ইজ টু উইক টু ওয়াক। সে খুব ক্লান্ত, তাই সে হাঁটতে পারছে না বা হাঁটতে পারে না। তাহলে দেখো এখানে পারে না শব্দটি কিন্তু আমরা ব্যবহার করিনি, কিন্তু কনস্ট্রাকশনের মাধ্যমে বুঝতে হবে যে এখানে নেগেটিভ সেন্স রয়েছে। যেমন এখানে যদি আমরা এটি কমপ্লেক্স সেন্টেন্স লিখতাম তাহলে কি হতো? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওক। সে এতটাই ক্লান্ত, তাই সে হাঁটতে পারছে না। এটা হতো কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? আর এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে আমরা টু, তারপর হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহার হয়, তারপর হচ্ছে টু, তারপরে ভার্ব ব্যবহার হয়। মনে রাখবে, টু এর পর সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ব্যবহার হয়, টু, তারপর হচ্ছে টু প্লাস ভার্ব। তাহলে এর অর্থ কি? এতটাই যে সে পারছে না। হি ইজ টু উইক টু ওয়ার্ক। আমরা যেমন আরেকটি বলতে পারি, কি বলতে পারি? হি ইজ টু স্মল টু টাচ। মানে খাটো, গাছের ডাল বা কিছু নাগল পাচ্ছে না, তাহলে হি ইজ টু স্মল টু স্মার্ট। এতটাই খাটো যে সে নাগল পাচ্ছে না। নেগেটিভ সেন্সে কিন্তু হচ্ছে না যখন, তখন এই কাজটি করতে হবে। ওকে, দ্য রুম ইজ টু স্মল টু লিভ ইন। এতটাই ছোট যে এখানে বাস করার মতো উপযুক্ত নয়, এরকম। তখন আমরা টু প্লাস টু এই ফর্মটি বা এই কনস্ট্রাকশনটিকে ব্যবহার করতে পারি। চলো আমরা এই কনস্ট্রাকশনটি শিখে নিই। কী বলা রয়েছে দেখো, স্টপ প্লাস ভিআইএনজি। স্টপের পর ভার্ব আইএনজি ব্যবহার করে যে কনস্ট্রাকশনগুলি ব্যবহার হয় কেমন দেখো। এখানে ভার্ব আইএনজি জেরান্ড হিসাবে ইউজ হয়েছে। কী হিসাবে? জেরান্ড। তোমরা জানো যে জেরান্ড কি? যখন ভার্ব শেষে আইএনজি হয় এবং সেটা নাউনের মতো কাজ করে, তখন তাকে জেরান্ড বলা হয়। দেখো এই শর্ট সেন্টেন্সগুলি আমরা কীভাবে বলতে পারি? যেমন ধরো, স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। তাহলে এখানে স্টপ রাইটিং মানে হচ্ছে লেখা বন্ধ করো। লেখা নাউন হিসাবে ইউজ হচ্ছে। ওকে, যার অর্থ তাহলে এই শব্দটি আমরা যারা লেখাপড়া করেছি তারা শুনিনি স্কুলে, এরকম খুব কম পরীক্ষার হলে টিচাররা প্রায়ই বলতেন স্টপ রাইটিং, সময় শেষ হয়ে গেলে স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, তাই না? বলতেন না? বলতেন। হ্যাঁ, যেমন ধরো স্টপ ক্রাইং, একটা বাচ্চা ছেলে বা বেবিকে বলছে স্টপ ক্রাইং, কান্না বন্ধ করো, কান্না। ওকে, কান্না বন্ধ করো, এরকম। স্টপ গোয়িং দেয়ার, ওখানে যাওয়া বন্ধ করো। কেউ পারমিশন চাচ্ছে বা যেতে যাচ্ছে বা কোথাও যাচ্ছে, তখন আমরা বলতে পারি স্টপ গোয়িং দেয়া, ওখানে যাওয়া বন্ধ করো, ওখানে যাওয়া বন্ধ করো, স্টপ গোয়িং দেয়া। তারপর বলতে পারি স্টপ ইটিং টু মাচ, স্টপ ইটিং টু মাচ। একটু আগে আমরা শিখেছি টু এর ব্যবহার, বেশি খাওয়া বন্ধ করো। ওকে, স্টপ ইটিং টু মাচ, অর্থাৎ কাউকে কিছু নিষেধ করার সময় আমি যদি ওটা না বলি করতে, সেই সময় আমরা স্টপ শব্দটিকে ব্যবহার করে তারপর ভার্ব আইএনজি অর্থাৎ জেরান্ড ব্যবহার করে একটি ছোট্ট সুন্দর সেন্টেন্স আমরা বলতে পারি। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।